আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ পর্বে। এই পর্বটা হচ্ছে মানে আমার কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে খারাপ লাগা একটা টপিক আর কি। কারণ কেমিস্ট্রি আমি অনেক পছন্দ করতাম, বাট যখনই আমার মনে হতো যে সমতাকরণ করতে হবে বিক্রিয়া, তখনই আমার মনে হতো উম এখানে একটা ঝামেলা আছে, কেমিস্ট্রি পচা। ঠিক আছে, বাট যেহেতু কেমিস্ট্রির অনেক অনেক ভালো গুণ, সো আমি এটা নেগলেক্ট করেছি। তো আজকে আমরা এই টপিকটা মূলত আমাদের দেখবো আমরা পড়তে পড়তে যে আসলে সৃজনশীলের গ ঘর জন্য এতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যদি কোনো ম্যাথ চলে আসে তাহলে এই বেসিকটা আমাদের দরকার, বা এই বেসিকটা আমাদের সব ক্ষেত্রে কাজে লাগবে। অন্যান্য অধ্যায় করতে গেলে তোমরা কনফিউজড হয়ে যাও বিক্রিয়াগুলো যখন লেখো, ইভেন এর পরের চ্যাপ্টারও যখন বিক্রিয়াগুলো লিখবা, সো এই অংশটা লাগবে। তো প্রথমে আমরা পড়তেছি কিছু সংজ্ঞা। তার মধ্যে আছে হচ্ছে কি কি সংজ্ঞা, আমরা একটু মার্ক করি। একটা সংজ্ঞা আছে হচ্ছে রাসায়নিক পরিবর্তন, একটা সংজ্ঞা আছে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, আরেকটা সংজ্ঞা আছে হচ্ছে রাসায়নিক সমীকরণ। এরপরে তো আসলে বিক্রিয়ক কাকে বলে এবং উৎপাদ কাকে বলে আছে। তো মূলত এই জায়গাটা পুরোটাই হচ্ছে কাকে বলে, অর্থাৎ ক এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে শর্ট কোশ্চিন আসবে না, ক এর জন্য ইম্পর্টেন্ট। তো আমরা পটপট পটপট করে এই পাঁচটা সংজ্ঞা দেখব, এবং এই পাঁচটা সংজ্ঞা আসলে আমরা নিজের মতো বানাই লিখবো এক কথায়। আচ্ছা, রাসায়নিক পরিবর্তনে আসি। রাসায়নিক পরিবর্তনটা কি? যখন একটা পদার্থ এমনভাবে পরিবর্তিত হয় যেন তার ধর্ম ও বৈশিষ্ট্য নতুন রূপে গঠিত হয়, বা ধর্ম এবং বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায়, তখন সেটাকে রাসায়নিক পরিবর্তন বলে। কেমন? একটা পানি ও জলীয় বাষ্প হচ্ছে, চিন্তা করে দেখো ওর কি ধর্ম পরিবর্তন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে তুমি গরমকালে যে ড্রেস পরতা আর শীতকালে যে ড্রেস পরতা, জিনিসটা হচ্ছে এমন। স্টিল পানি এর আগে যাদের সাথে খাতির করে বিক্রিয়া করত, এখনো তাদের সাথে খাতির করেই বিক্রিয়া করবে। কিন্তু একটা পানি যদি কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়ে যায়, কার্বনের সাথে বিক্রিয়া করে পানির অংশ কার্বন ডাই অক্সাইডে কনভার্ট যদি হয়ে যায়, তাহলে পানি আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে বিস্তর পার্থক্য। পানি যাদেরকে পছন্দ করে কার্বন ডাই অক্সাইড তাদেরকে পছন্দ করবে না। এখানে শুধুমাত্র এটা না যে পানি লিকুইড, কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা ব্যাপার না। এমন হতে পারে যে পানি জলীয় বাষ্প ছিল, কার্বন ডাই অক্সাইডও জলীয় বাষ্প হতে পারে। সো মেন কথা, যদি কোনো পরিবর্তনের ফলে পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারায় ফেলে, বুঝতে পারছো, সব কিছু ত্যাগ করে দিবে, নতুন ধর্ম লাভ করবে, তাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি। তো এই রাসায়নিক পরিবর্তনটা যে প্রক্রিয়ায় ঘটিত হয়, সংঘটিত হয়, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে, যদিও এটা রাসায়নিক বিক্রিয়ার পারফেক্ট সংজ্ঞা না। রাসায়নিক বিক্রিয়ার পারফেক্ট সংজ্ঞা আমরা সপ্তম অধ্যায়ে শিখবো, এই অধ্যায়ের জন্য আমাদের লাগবে না। রাসায়নিক সমীকরণ কাকে বলে? এই যে রাসায়নিক বিক্রিয়াটা যে সমীকরণের মাধ্যমে আমি উপস্থাপন করব, সেটাকে আমার রাসায়নিক সমীকরণ বলে। কি হলো? যে রাসায়নিক বিক্রিয়াটা সমীকরণের মাধ্যমে উপস্থাপন করব, সেটাকে রাসায়নিক সমীকরণ বলে। আচ্ছা, ভালো কথা। তো এই রাসায়নিক বিক্রিয়াতে যাদেরকে নিয়ে আমরা বিক্রিয়াটা শুরু করি তারা হচ্ছে বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট, এবং এই রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া করার ফলে যে নতুন পদার্থ উৎপন্ন হয় তারা হচ্ছে উৎপাদ বা প্রোডাক্ট। এগুলো নিয়ে বেশি কথা বলার কিছু নাই। তো এখন আমরা শিখবো যে একটা রাসায়নিক বিক্রিয়া লেখার জন্য আমরা কি কি রুলস রেগুলেশন ফলো করি। এটা কখনো আসলে সৃজনশীলভাবে আসে না, বাট আসতে পারে যে একটা রাসায়নিক বিক্রিয়া লেখার জন্য তুমি সমতাকরণের জন্য বা রাসায়নিক সমীকরণ লেখার জন্য তুমি কি কি রুলস ফলো করবা। তো তখন তুমি সবার আগে একটা রাসায়নিক বিক্রিয়া লিখবা, লিখে তুমি চিন্তা করবা যে এই বিক্রিয়াতে আসলে কি ঘটনা ঘটছে। এই বিক্রিয়াতে যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে আমরা বিক্রিয়ক পদার্থগুলো এক সাইডে এবং উৎপাদ পদার্থগুলো আরেক সাইডে লিখেছি, মাঝে আমরা তীর চিহ্ন বা সমীকরণ চিহ্ন দিয়েছি ম্যাথের মতো। যদি উভমুখী হয় সেক্ষেত্রে আমরা এরকম সাইন দিব। উভমুখী সম্পর্কে আমরা সপ্তম অধ্যায়ে পড়ব। তো এই উভমুখী সাইনটা কি? একমুখী সাইন তো একদিকে, আর উভমুখী সাইন হচ্ছে দুই দিকে। আচ্ছা, গেল। এরপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে বামে আমরা বিক্রিয়কগুলো লিখবো, ডানে আমরা উৎপাদগুলো লিখবো। এখন বিক্রিয়ক যদি বেশি হয় তাহলে প্লাস দিয়ে দিয়ে লিখবো, উৎপাদ যদি বেশি হয় প্লাস দিয়ে দিয়ে লিখবো। যতগুলো আমি বামে পরমাণু লিখেছি, অর্থাৎ হাইড্রোজেনের পরমাণু এখানে 4টা, একইভাবে ডানেও পরমাণু আমাদের 4টা হতে হবে। আবার অক্সিজেন এখানে 2টা, অক্সিজেন এই যে 2টা। যতগুলো আমি ডানে লিখেছি পরমাণু কোন একটা স্পেসিফিক মোলের, ততটাই আমাকে ডানে লিখতে হবে, বামে যতটা ডানে ততটা। গেল। এবার বলতেছে যে কখনো কখনো বিক্রিয়ার সমতা না করেও বিক্রিয়া দেখানো হয়
তখন সমান চিহ্ন না দিয়ে তীর চিহ্ন ব্যবহার করতে হয়। তার মানে এটা বুঝে নাও, আমাকে অনেক সময় তোমরা প্রশ্ন করো, বা আমারও এটা প্রশ্ন ছিল তোমাদের বয়সে, যে আপু সমতা না জানলে কি আমি বিক্রিয়া লিখবো? হ্যাঁ, সমতা না করেও বিক্রিয়া লেখা যাবে। শুধুমাত্র যখন ম্যাথ করতে যাব তখন সমতা মাস্ট লাগবে, সমতা না করলে ওই ম্যাথ হবে না। তার মানে যখন আমরা সমতা করব না তখন আমরা অ্যারো সাইন দিব, যখন আমরা সমতা করব তখন আমরা সমান সাইন দিব, কারণ আমি সমতা করে ফেলেছি, বাম ও ডান সমান, সমীকরণ হয়ে গেছে, সমতা হয়ে গেছে, এজন্য। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা আছে, যে এই বিক্রিয়ক বা উৎপাদগুলোর অবস্থা আছে। কি অবস্থা? সে সলিড অবস্থায় থাকলে তাকে ডান সাইডে ছোট করে এস, সে লিকুইডে থাকলে ডান সাইডে ছোট করে এল, সে গ্যাস থাকলে ডান সাইডে ছোট করে জি, এবং সে যদি অ্যাকুয়াস মানে পানিতে দ্রবীভূত বা অ্যাকুয়াস সলিউশন, যেটা সম্পর্কে আমরা গত পর্বে পড়েছি, গত পর্বে না, আমরা গত পর্বের আগের পর্বে পড়েছি সম্ভবত, তো ওই পর্বতে আমরা হচ্ছে দুটি বর্ণ মানে এ কিউ অ্যাকুয়াস সলিউশনের শর্ট ফর্মটা লিখে দিব। এটাও কি সবসময় লিখতে হবে? না, এটাও আসলে সবসময় লিখতে হবে না, বাট লিখলে ভালো। দেখো, একটা সমীকরণ যদি তুমি এইটা সহ সমতা সহ লেখো, দ্যাটস মোর পারফেক্ট, অ্যাকচুয়ালি দ্যাটস রাইট। বাট তুমি যদি না পারো, তুমি কি পরীক্ষা না লিখে আসবা? না, তুমি পরীক্ষা অবশ্যই লিখে আসবা, এবং লেখার ক্ষেত্রে তুমি হচ্ছে এরকম ভাবে রুলসগুলা ফলো করবা। ওকে, ডান। আর এখানে বলছে, তবে যদি কোনো বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় বা তাপ শোষিত হয়, মানে তাপ উৎপাদী বা তাপ হারি বিক্রিয়া হয়, তাহলে সমীকরণে দেখাতে হবে সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সমতা আসলে করতেই হবে। মানে সমীকরণ যদি তাপ উৎপন্ন হয় তাহলে আমি প্লাস তাপ, আর তাপ মানে যদি হারি হয় তাহলে বিক্রিয়কের সাথে প্লাস তাপ, আর তাপ উৎপন্ন হলে উৎপাদের সাথে প্লাস তাপ। এই যে তাপ এক কথায় উৎপন্ন বা মানে শোষিত যাই হোক সেটা দেখাতে হবে, এবং সেক্ষেত্রে আসলে সমতা করতে হবে, এবং বিক্রিয়ক উৎপাদের ভৌত অবস্থাও লিখতে হবে। তাহলে একটা বিক্রিয়া যেটাতে তাপের কারবার আছে সেটা আসলে পারফেক্ট করে লিখতে হয়, এক কথায় হচ্ছে এটা। তো তুমি কিন্তু খালি পয়েন্টগুলো টার্মগুলো মনে রাখো, এটা বারবার রিডিং পড়বা, এটা কখনোই মুখস্থ করতে যাবা না তুমি। হ্যাঁ, যেমন এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে সেটা এখানে দেখাইছে, এখানে বিভিন্ন বিক্রিয়া দেখাইছে, আমি এগুলো নিয়ে কথা বলতেছি না। এই যে আচ্ছা, কোন একটা রাসায়নিক বিক্রিয়া তাপ প্রয়োগে সংঘটিত হলে, দেখো একটা হচ্ছে যে এটা যখন বিক্রিয়া করতেছিল তখন একা একাই এখানে তাপ উৎপন্ন হয়েছে, বা এটা যখন বিক্রিয়া করতেছিল তখন একা একাই তাপ শোষণ করছে, এরকম না। এই বিক্রিয়াটা তখনই হবে যখন তুমি তাপ দিবা। এরকম যদি হয় তাহলে আমরা এরকম অ্যারো সাইনের উপরে তাপ দিই, অর্থাৎ তাপের উপস্থিতিতে ওই বিক্রিয়াটা ঘটে। এগুলো জৈব যৌগের ক্ষেত্রে তোমরা অনেক মানে 11 চ্যাপ্টারের ক্ষেত্রে অনেক বিক্রিয়া এমন দেখতে পাবা যেগুলোতে তাপ দিলেই বিক্রিয়াটা হয়, নাহলে হয় না। তো ওই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে তীর চিহ্নের উপরে একটা ডেল্টা চিহ্ন বা তাপ উৎপন্নের চিহ্ন দিতে হবে। আচ্ছা, এরপরে যেটা বলেছে রাসায়নিক সমীকরণের সমতাকরণ, ঠিক আছে। এখানে অনেকগুলো কথা বলেছে, এগুলো আমাদের কোনোটাই আসলে পড়ার দরকার নেই, ইভেন সমতাকরণের কোনো জায়গায় পড়ার দরকার নাই। এখানে শুধু দেখতে হবে একটা বিক্রিয়া আমি প্রথমে লিখবো, আমাকে জানতে হবে যে বামে কি থাকলে ডানে কি উৎপন্ন হয়, এটা আমাকে জানতে হবে। যেমন আমি যে না জানি যে এখানে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন যোগ হবে আর ওইদিকে হচ্ছে হাইড্রোজেন যোগ হবে, এখন তোমাকে কিছু কিছু জিনিস আগে থেকে জানতে হবে। যেমন কি, তুমি যখন ম্যাগনেসিয়াম এর সাথে ক্লোরিন যোগ হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লিখতেছো, তোমাকে আগের চ্যাপ্টার গুলো থেকে একটা ধারণা নিয়ে আসতে হবে, যেরকম পঞ্চম অধ্যায় থেকে ধারণা নিয়ে আসতে হবে যে ম্যাগনেসিয়ামের যোজনী 2 এবং এর যোজনী এর কাছে এবং এর যোজনী এর কাছে বসে, তো জিনিসটা এমনই হয়। এবং হাইড্রোজেনকে, এই যে হাইড্রোজেনকে, এটাকে আমরা এমন লিখতে কখনোই পারি না, এটা সম্ভব না। আমরা সবসময় হাইড্রোজেনকে এমন ভাবে লিখি, ওকে সবসময় এমন ভাবে লিখি, ক্লোরিনকে সবসময় এমন ভাবে লিখি, এটার সাথে না আলাদা ক্লোরিন লিখলেই ভাবে, এফ কে সবসময় এমন ভাবে লিখি, এন কে সবসময় এমন ভাবে, এগুলো তোমাকে জানতে হবে। তো তুমি এটা কোর্স করে বিক্রিয়াটা শেষ করলা, এখন তুমি চিন্তা করো ম্যাগনেসিয়াম এখানে একটা আছে, ওখানেও একটা আছে, তাহলে সমস্যা নাই। এখানে ক্লোরিন একটা আছে বাট ওখানে তো ক্লোরিন দুইটা আছে, তাহলে আমি এখানে 2 দিব। এখানে 2 দিলে আমি এবার হাইড্রোজেনের কাছে যাব, হাইড্রোজেন এখানেও দুইটা ওখানেও দুইটা, অর্থাৎ প্রতিটা পরমাণু ধরে ধরে চিন্তা করতে হবে যে প্রতিটা পরমাণু বামে যা ডানে তা হলো কিনা। না হওয়ানোর মানে না হলে সেটা হওয়ানোর জন্য যা করা লাগে আমি তাই করব, বাংলা কথা হচ্ছে সেটা। ওকে, আচ্ছা, সো আমরা এই কাজটা হচ্ছে দেখো পরে করছে
যে না করলে না করছে, আমি তো করে দিলাম। তো প্রথমে কথাটা লিখছে যে বিক্রিয়ক এবং উৎপাদের সঠিক সংকেত কিন্তু লিখতে হবে। এক কথা এই অংশটা এত ডিটেলস পড়ার কিছু নাই, কারণ বুঝতে পারছো যে সমতাকরণ ইটস টোটালি আপ টু ইউ। তুমি যখন দীর্ঘদিন ধরে সমতাকরণ করতে থাকবে, এই যে বইয়ের যতগুলো সমীকরণ আছে, আগে সমীকরণ কিন্তু লিখতে পারতে হবে। দেখো বইতেও লেখা আছে বিক্রিয়ক এবং উৎপাদের সঠিক সংকেত লিখে সমীকরণ লিখতে হবে। তারপরে বিক্রিয়া এবং উৎপাদ কয়টা কয়টা গুণ করতে হবে। গুণ করার পরে আমি সেই অনুযায়ী পরমাণু সংখ্যা ঠিক আছে কিনা সেটা চেক করব। এটা কোনোদিনও জীবনে কোথাও আসবে না। তো এই যে দেখো এখানে আমি যেভাবে তোমাদের বুঝালাম এভাবে এটা বুঝাইছে, এগুলো অযথা আমার পড়ে সময় নষ্ট করার দরকার নাই। এবার দেখো যে এই বিক্রিয়াটা দেখো খেয়াল করে, এই বিক্রিয়াতে এই সাইডে সোডিয়াম দুইটা আছে, তাহলে অবশ্যই এখানেও সোডিয়াম আমার দুইটা লিখতে হবে। এখানে কার্বন একটা আছে, এখানেও কার্বন একটা আছে। এখানে অক্সিজেন তিনটা আছে, এখানে অক্সিজেন 2 আর 1 তিনটা আছে। এখানে হাইড্রোজেন একটা আছে, এখানে হাইড্রোজেন দুইটা আছে। তাহলে আমি এখানে যদি 2 দিই, আমি দেখতেছি হাইড্রোজেনও 2 মিলে গেল, ক্লোরিনও 2 মিলে গেল, তাহলে হয়ে গেল। তাহলে শুধু কিন্তু এখানে 2 দিয়ে এবং এই জায়গাটায় 2 দিয়ে এবং এই জায়গাটায় 2 দিয়ে সমতাকরণ হয়ে গেল। তোমাদের লেভেলে সহজ সহজগুলোই আসবে। তো আর সবচেয়ে মজার ব্যাপার কি, বইয়ের বাহিরে কোনো বিক্রিয়া আসে না। তো বইয়ের বিক্রিয়াগুলো যদি একটা খাতায় নোট করে লিখে নিয়ে বারবার বারবার প্র্যাকটিস করো, লাগলে তুমি মানে লিখে একটা হোমওয়ার্ক করতে পারো, আমাকে দিয়ে চেক করাইতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি হচ্ছে জয়েন হয়ে করতে পারো, অথবা সবচেয়ে ইজি হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, ওইটাতে তুমি পোস্ট করবা, ইউটিউবের কমিউনিটিতে ছবি দিয়েও পোস্ট করতে পারো, অথবা হচ্ছে ওই গ্রুপে ফেসবুকের গ্রুপে তুমি পোস্ট করতে পারো আমাকে ট্যাগ করে যে আপু এই অধ্যায়ের এই বিক্রিয়াগুলো আছে এবং এই বিক্রিয়াগুলো আমি সমতা করছি। কিন্তু বিক্রিয়া যখন নোট করবা তখন কি করবা, এই জিনিসটা লেখার পরে এটা দেখে লিখবা না, লাগলে পেন্সিল দিয়ে লিখবা, এইটা আগে নিজে লেখার চেষ্টা করবা যে এইটা থেকে আসলে কি উৎপন্ন হয়। আমি নিজে করছিলাম বিক্রিয়াগুলো সব একসাথে লিস্ট করার পরে দেখলাম আমার হাতে গোনা মনে হয় কয়টা 50-60টা বিক্রিয়া হয়েছে। পুরো বইয়ের উপরের কথা বলছি, পুরো বইতে এর বেশি বিক্রিয়া হয় না। ওই একই বিক্রিয়া বারবার বারবার ঘুরিয়ে হচ্ছে দেয়। তো তাহলে আমরা বুঝতে পারছি আমরা যদি সমতা না করি, এই যে দেখো খেয়াল করে এখানে অ্যালুমিনিয়াম দুইটা আছে, ওইখানে অ্যালুমিনিয়াম একটা আছে, তাহলে ওখানে 2 দিতে হবে। তারপরে তিনটা আছে, ওই সাইডে অক্সিজেন একটা আছে, তো এখানে তাহলে অবশ্যই আমাদের হচ্ছে অক্সিজেনেরও কিছু একটা করতে হবে যে অক্সিজেন যেন হচ্ছে ইকুয়াল হয়ে যায়। তো এরকম স্টেপ ফলো করে করে এই দেখো অক্সিজেন এই সাইডে তিনটা আছে, এই দেখো এখানেও তিনটা দিছে। তো এরকম স্টেপ ফলো করে 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 আলটিমেটলি হচ্ছে আমাদের বিক্রিয়ার সমতাকরণটা শেষ করতে হবে। আচ্ছা গেল। এরপরে মৌল এবং রাসায়নিক সমীকরণ, অর্থাৎ আমরা এখানে একটা সংজ্ঞা পড়বো, এই সংজ্ঞাটা আমাদের এমসিকিউ মানে কতে খুবই আসবে, সেটা হচ্ছে স্টেরিওমিতি, স্টেরিওমেট্রি বা স্টেরিওমিতিও বলে। এই জিনিসটা কাকে বলে? হ্যাঁ, তো এটা হচ্ছে রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে স্টেরিওমেট্রি বলে বা স্টেরিও কেমিস্ট্রি বলে। মানে মানে হচ্ছে কত এতটুকু বিক্রিয়ক দিলে কতখানি উৎপাদ হবে, বা এতটুকু উৎপাদ কতখানি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে, এরকম কোশ্চিনের অ্যান্সার আমি যেই শাখাটাতে খুঁজে পাই সেটাই হচ্ছে আমাদের স্টেরিওমেট্রি। তাহলে কি এখানে হচ্ছে কতটুকু বিক্রিয়ক থেকে উৎপাদ, কতটুকু উৎপাদ থেকে বিক্রিয়ক হচ্ছে হিসাব করা হয়, তাকে স্টেরিওমেট্রি বলে। আচ্ছা গেল। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু বিক্রিয়া করেছি এবং সেই অনুযায়ী এটা হচ্ছে হিসাব করছি। কিভাবে হিসাব করছি? আচ্ছা এটা একটা ম্যাথ দেখলে যদিও জিনিসটা একটু ইজি হবে, আমরা একটু ম্যাথ দেখি। হ্যাঁ দেখো খেয়াল করে, এই ম্যাথটা আমাকে বলেছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। আমি এখন একটু লিখবো। হ্যাঁ দেখো আমাকে বলেছিল কোশ্চিনটাতে কি বলেছিল, 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু, তার মানে এই সাইডে আমার আছে হচ্ছে ম্যাগনেসিয়াম, প্লাস কত গ্রাম অক্সিজেনের সাথে, তার মানে আমার এই সাইডে আছে হচ্ছে অক্সিজেন, অক্সিজেনকে সবসময় O2 আকারে লিখতে হয়, সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তাহলে আমাদের এই পাশে লিখতে হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যে ম্যাগনেসিয়ামের ও এদিক 2 হচ্ছে ওইটা, অক্সিজেনের 2 এটা কাটাকাটি। হ্যাঁ আচ্ছা গেল। এবার সমতা করি, এখানে 2 আছে, তার মানে অবশ্যই ওখানেও 2 দিতে হবে। তো এখানে 2 দিলে ম্যাগনেসিয়ামও 2 হয়ে যায়, তাহলে এখানেও আমার
2 দিতে হবে। আচ্ছা, খুবই ভালো কথা। এইবার আমাকে বলেছে যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। আমি যদি এটা খেয়াল করি তাহলে আমি দেখব যে আমাদের ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা হচ্ছে 24। তো 24 গুণ 2, এই পরিমাণ ম্যাগনেসিয়াম আমাদের বিক্রিয়া করতেছে। আচ্ছা লিখি, নাহলে তোমাদের বুঝতে সমস্যা হতে পারে। আমি লিখি যে বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেনের সাথে, বলো এটা কত গ্রাম অক্সিজেন? অক্সিজেনের, আমি এভাবে সবসময় আসতাম, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, অক্সিজেনের পারমাণবিক ভর 8 দুগুণে 16, আর এটা হচ্ছে 16 সাথে আবার 2 দিয়ে গুণ মানে 32। তো 32 গ্রাম O2 এর সাথে। ক্লিয়ার? এখানে 24, এটা 48 হয়ে যায়। তো আচ্ছা 48 আমি না লিখি। 1 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে 32 ভাগ 2 গুণ 24 গ্রাম অক্সিজেনের সাথে। অতএব কোশ্চিন অনুযায়ী 5 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে 32 গুণ 5 ভাগ 2 গুণ 24 গ্রাম অক্সিজেনের সাথে। জাস্ট এ ঐকিক নিয়ম। ব্যাপারটা হচ্ছে, চ্যালেঞ্জটা হচ্ছে এই জায়গাটাতে। চ্যালেঞ্জটা কিন্তু এই জায়গাটাতে না, এটা তো জাস্ট ঐকিক নিয়ম। তুমি যে উপর থেকে যা দেখতেছো তুমি তাই লিখতেছো। তাহলে তোমাকে বিক্রিয়াগুলো লেখা শিখতে হবে। এখন তোমার মনে হইতে পারে আমি ভাই কেমনে জানবো যে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়? প্রথম কথা, এটা কোশ্চিনে বলে দিছিল, তোমাকে কোশ্চিন দেখে লেখাইছি। বাট ব্যাপার হচ্ছে অসময় নাও বলতে পারে যে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করছে, এইটুকু পর্যন্তই রাখতে পারে। তোমাকে এটা জানতে হবে। তুমি কিভাবে জানবা? ওই যে বারবারই বলতেছি, তুমি বইয়ের সবগুলো বিক্রিয়া লিখে ফেলবা। আমি বললাম না যে আমার সমতাকরণের জায়গাটা অনেক কঠিন লাগতো, তোমরা অনেক সময় প্রশ্ন, আপু এটা কঠিন, আমি কি করবো? আমি সবসময় বলি যে কোনো জিনিস কঠিন লাগে এটাকে সহজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ওইটা বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। আমি দেখছি জীবনে যে কোনো জিনিস কঠিন লাগলে এরকম লাইফ খুব কম স্কোপই দেয় যে আমরা ওইটাকে সহজ বানাইতে পারবো। তাও তো এখন তোমাদের কাছে অনেক অনলাইন সোর্স আছে, সেখান থেকে তোমরা সহজ বানাই ফেলতেছো। বা এই যে আমি তোমাকে একটা টিপস বলতেছি, আমি অনেক চেষ্টা করছি, আমি কিছুতেই পারি না, আমার অনেক টাইমও নষ্ট হয়েছে। লাস্টে আমি হচ্ছে দেখলাম যে সব ধুর বিক্রিয়াগুলো আমি সব লিখে মুখস্থ করে ফেলাবো, আমি এরকম টার্গেট নিচ্ছিলাম সত্য কথা। পরে দেখি বিক্রিয়া লিখতে গিয়ে বইয়ের মধ্যে একই বিক্রিয়া বারবার দেখলাম 50টার বেশি বিক্রিয়া হলোই না। তার মধ্যে আবার কিছু বিক্রিয়া আছে লেস ইম্পর্টেন্ট, দেখবো ওগুলো দিয়ে ম্যাথও নাই, এমনি একটা কোন জায়গায় একটা কোনাকাঞ্চিতে একটা বিক্রিয়া লিখে রাখছিল এরকম। এরকম ক্যালসিয়াম কার্বনেট থেকে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা খুবই কমন একটা বিক্রিয়া, এগুলো দিয়ে অনেক ম্যাথ আসে। এটাও খুবই একটা কমন বিক্রিয়া, এটা দিয়ে অনেক ম্যাথ আসে। আমাকে ওই অংশটা পারতে হবে, ওই অংশটা সমতা করতে হবে। তোমাদের সামনে সমতা করেছি, এবং এখান থেকে যে কোনো ম্যাথ দিক যে 5 গ্রাম ম্যাগনেসিয়ামের থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, তোমাকে সব পারতে হবে। সেম জিনিস তুমি এইটা লিখে এইটা থেকে যে লাইনটা আসে সেই লাইনটা তোমাকে অ্যাপ্রোপ্রিয়েটলি লিখতে পারতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো আবার মনে করো এই যে এখানে আমরা যতক্ষণ দেখতেছিলাম, এখানে দেখো কতটি অণু টণু এগুলার হিসাবও দিছে। তোমার এত কঠিন করতে শেখার দরকার নাই, তুমি ওই পরিমাণ অক্সিজেন বের করে তারপরে ওই পরিমাণ মানে অত গ্রাম অক্সিজেন মানে কতটা অণু, এটা তো তুমি পারো বের করতে, আগেও শিখছো, তুমি ওই অনুযায়ী করে দিবা। এক কথায় তুমি ঐকিক নিয়ম ছাড়া অন্য কোনো নিয়মের মধ্যে ঢুকবা না, কেউ জোর করে ঢুকাতে চাইলেও তুমি ঢুকবা না। দেখো 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? তাইলে এবার কি আসতেছে, ম্যাগনেসিয়াম অক্সাইড কতটা উৎপন্ন হবে। তাহলে এত গ্রাম ম্যাগনেসিয়াম উৎপন্ন করে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড? ম্যাগনেসিয়াম অক্সাইড মানে হচ্ছে এখানে 24 প্লাস হচ্ছে আমার 16, আর এটাকে আমার হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে অবশ্যই, যেহেতু এখানে 2 আছে। তাহলে এত গ্রাম, এটা সমান সমান হচ্ছে 80 হয়, কারণ এটা সমান 40 আর 2 দ্বিগুণে হচ্ছে করলে 80 হয়। তো 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এই 48 গ্রাম বা এইটা থেকে আমাদের 80 গ্রাম উৎপন্ন হয়। 1 থেকে কত হয়? আর কোশ্চিনে কি আছে, 2 থেকে কত হয়? হয়ে গেল, সহজ হিসাব। আচ্ছা, এবার আবার যাই। এই দেখো এই একটা
প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেসিয়াম সরবরাহ করলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে? তার মানে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে আমার কত গ্রাম অক্সিজেন প্রয়োজন হবে? আমি বিক্রিয়া থেকে জানছি যে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে 32 গ্রাম অক্সিজেন লাগে। এই যে দেখো, ওটা হচ্ছে 80 গ্রাম করতে আমার 32 গ্রাম অক্সিজেন লাগছে। তাহলে ওইটাই আমি লিখছি, 80 গ্রাম থেকে 80 গ্রাম উৎপন্ন করতে 32 গ্রাম লাগে। 1 থেকে কত লাগে, 2 থেকে কত লাগে? 2 ছিল কি, সরি 10 ছিল, 10 থেকে কত লাগে? আচ্ছা, প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেসিয়াম সরবরাহ করলে, এইটা নিয়ে তো মাতামাতি করার কিছু নাই। এখানে বুঝাতে চাইছে যে অন্য আরেকটা বিক্রিয়ক যত লাগবে আমি ততই দিব, তুমি আমাকে বলো যে বাকিটা কতটা লাগবে। জিনিসটা হচ্ছে এমন গেল। এরপর আমরা চলে আসি আরেকটা অঙ্ক, এটা হচ্ছে অণু দিয়ে অঙ্ক। এ কনফিউজ হওয়ার কিচ্ছু নাই। দেখো, 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি NH3 উৎপন্ন হবে? এখন এই এই অঙ্কটা যখন তুমি প্রথমবার দেখছো, তুমি তো এগুলো কিছু দেখো নাই, তাই না? তুমি চিন্তা করবা, বলেছে 5টি নাইট্রোজেন, মানে বাম সাইডে নাইট্রোজেন আছে, কতটি উৎপন্ন হবে? তার মানে ডান সাইডে NH3 আছে, তাহলে অবশ্যই এখানে H থাকতে হবে, এবং H অবশ্যই 2 আকারে থাকে। তার সমস্যা তো বিক্রিয়ার সমতাকরণে ভাই। এখানে 2 আছে না, এখানে 2 আগে বসাও, চিন্তা করো না, তুমি বসাও, মিললো। এখানে 3 দুগুণে 6 হইলো না, তাহলে এখানে 3 বসাও, তাহলে 3 দুগুণে 6 হয়ে যায়, হয়ে গেল সমতাকরণ। শোনো, টিচার যখন সমতাকরণ করে তখন টিচার এমনিই করে, এই দেখো দেখো দেখো, এমনি হয়ে গেল। আমি নিজে যখন করতে চাইতাম আমি পারতাম না। এটা কেমনে পারছি? এই বিক্রিয়াগুলো বারবার বারবার লিখছি, একা লিখছি, বাম থেকে ডানের অংশ না দেখে লিখছি, একা একা সমতাকরণ করছি, বইয়ের লজিক অনুযায়ী করছি। আমরা সবসময় ম্যাথ একা প্র্যাকটিস করতে যাই, করতে গিয়ে আপু আমি ম্যাথ একা প্র্যাকটিস করতে গিয়ে পারতেছি না। আরে ভাই, তুমি কেন পারবা ম্যাথ একা প্র্যাকটিস করতে গিয়ে? তুমি যদি ম্যাথ একা প্র্যাকটিস করতে গিয়ে পারতা, তাহলে তো বই পড়ার পরে তুমি ডাইরেক্ট পরীক্ষার হলে গিয়ে ম্যাথ একা প্র্যাকটিস করতা। এটা তুমি পারবা না, এটাই স্বাভাবিক। তুমি পড়তে পড়তে গাইডের কোশ্চিন সলিউশন করতে করতে, মানে বোর্ড কোশ্চিন গুলো সলিউশন করতে করতে তুমি পারবা, এটা তোমাকে বুঝতে হবে। আর এটা তো কেমিস্ট্রি, এখানে তো কোনো হিসাব নিকাশি নেই, মানে এটা তো এমনি একটু করলেই পারা যায়। আচ্ছা, সো এখানে 1 মোল, 1 মোল মানে এতটা অণু। এখানে 3 মোল, 3 মোল মানে 3 গুণ এতটা অণু। এখানে 2 মোল, তার মানে 2 মোল মানে এতটা অণু। আচ্ছা, তো এতটা নাইট্রোজেন থেকে এতটা অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, তাহলে 1 থেকে কত হয়েছে, 5 থেকে কত হয়েছে? বেশ, এর আগে আমরা গ্রামের হিসাব করতেছিলাম, এখন আমরা অণুর হিসাব করব। গ্রামের হিসাবেও যেমন আমরা এগুলা গুণ করছি, অণুর হিসাবেও আমরা একইভাবে এগুলা গুণ করছি। মোল আসলেও গুণ করতাম, বা এটা তো আসলে মোল, এখানে 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন, 2 মোল অ্যামোনিয়া বিক্রি করছে, মানে বিক্রি করছে, বিক্রিয়া করছে। আচ্ছা আচ্ছা, হইলো। তো এভাবে তোমরা হচ্ছে এই অঙ্কটাও করবা। 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন? আচ্ছা, 6 মোল পানি উৎপন্ন করতে, তার মানে পানি এই যে ডান সাইডে আছে, কত মোল অক্সিজেন এই সাইডে আছে, আরেকটা তো অবশ্যই হাইড্রোজেন হইতে হবে, তাহলে হাইড্রোজেন। এখন এটা সমতা করো, এটা চিন্তা করো যে এখানে হাইড্রোজেন 2 আছে, ওখানে 2 আছে, ওখানে তো ভাই অক্সিজেন একা বসে রইছে। তুমি চাইলে এখানে একটা কাজ করতে পারো, এখানে 2 আছে না, এটাকে তুমি হাফ করতে পারো। এটা যদি তুমি হাফ করো, তাহলে দেখো অক্সিজেন 2/2 কাটাকাটি হয়ে যায়। বাট তুমি যদি এমন নাও চাও, মানে আমি তোমাকে সহজ বললাম, বাট আমার মাথা গরম হয়ে যেত যখন কোনো টিচার হাফ করে দেখাতো। আমার কথা, ভাই হাফ করলা কেন? হাফ করা তো ছিল না সমীকরণে, কি করব? আচ্ছা, তখন আমি যেটা করতাম, এইখানে আমি বলছি না এখানে আমার 2 আছে, তাহলে আমি চোখ বন্ধ এখানে 2 দিই। আচ্ছা, তো 2টা অক্সিজেন মিললো, এখানে 4টা, তাহলে এখানে আমি 2 দিলাম, মিলে গেল। এভাবে অঙ্ক করলেও মিলবে, এর কাছে হাফ করে দেখাইছি, ওভাবে করলেও মিলবে। তো তুমি এটাই করবা, হাফ টাফের ঝামেলাতে যাবা না, হাফ করলে অনেক সময় অঙ্কে ভেজাল লাগে, দরকার নাই, তুমি এভাবে যাবা। 6 মোল পানি উৎপন্ন করতে, তা এখানে 2 মোল পানি উৎপন্ন করতে 1 মোল অক্সিজেন লাগছে, তাহলে একে কত, 6 কত, শেষ। একইভাবে এটা তো আমি অলরেডি একটু আগে বিক্রিয়া করছি, এখানে আবার লিটারের হিসাব দিছে। লিটারের হিসাব দিলে পাগল হয়ে যাওয়ার কিছু নাই, লিটারের হিসাবও সেম। এখানে কত লিটার যদি আমি চিন্তা করি, পানি একটা বাষ্প, তাহলে মানে গ্যাস, তাহলে কত লিটার? পানি হচ্ছে 2 গুণ 22.4 লিটার, যদি সেটা প্রমাণ তাপমাত্রা চাপ হয়।
অক্সিজেন হচ্ছে আমার 22 লিটার, 22.4 লিটার, যেহেতু 1 মোল। পানি হাইড্রোজেন হচ্ছে 22.4 লিটার। শেষ। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা পড়লাম। নেক্সট লাস্ট পর্বের জন্য সবাই অধীর আগ্রহ অপেক্ষা করে থাকবা। লাস্ট পর্বটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের পর্ব। এই পর্বটা আমরা এত সুন্দর করে বই থেকে বুঝবো যেন বাইরে থেকে কোন মানে যখন সৃজনশীল কোশ্চিন প্র্যাকটিস করতে যাব তখন যা আসবে আমরা যেন তাই পারি। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। নেক্সট পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানিয়ে আল্লাহ হাফেজ।